ভাই প্রত্যেকবার সঞ্জু স্যামসনের সঙ্গে কেন এই অন্যায়গুলি হচ্ছে? বাদ বাকি ক্রিকেটারও তো আছে যারা একের পর একটু ফ্লপ হচ্ছে, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে, ব্যাকআপ করছে। কিন্তু যে টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের ব্যাকআপ করার কথা বলে, সেই টিম ম্যানেজমেন্টই কিন্তু প্লেয়ারদের ড্রপ করে, এবং পাশাপাশি সিলেক্টরও কিন্তু ওই প্লেয়ারদের ড্রপ আউট করে দেয় বা স্কোয়াডে রাখেই না। গতকালকে যে ভারত এবং জিম্বাবুয়ে টোরের মধ্যে যে টিমটার সিলেকশন হলো, সেখানে কিন্তু সঞ্জু স্যামসন নেই। এখানে প্রশ্ন হচ্ছে, সঞ্জু স্যামসন মাত্র 3টা ইনিংসে ফ্লপ হয়েছে, আর তারই খেসার কিন্তু তাকে টিম থেকে বাদ দিতে হয়েছে। সিলেক্টররা কি বুঝে সঞ্জু স্যামসনকে সেখানে রেস্ট দিল বা ড্রপ আউট করলো, তা কিন্তু বোঝা মুশকিল। যে সঞ্জু স্যামসনের সবচেয়ে বড় ভুল ছিল হয়তো আয়ারল্যান্ডের সিরিজে 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচও পারফরমেন্স না করা, এবং শেষে ইংল্যান্ডের আগে সিরিজে প্রথম টি20 ম্যাচে সেখানে যে পারফরমেন্স করতে পারেনি, তারই খেসার কিন্তু সঞ্জু স্যামসনে দিচ্ছে, এবং যার পরিণতি স্কোয়াড থেকে বাদ। যে সঞ্জু স্যামসন 4 মাস আগে কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন করেছিল, তার শেষের 3টা দারুণ দুর্দান্ত নকের কারণে আমরা দেখলাম যে 97, 89 এবং 96, এবং ফাইনালে যে স্কোরটা করলো, এককভাবে 321 রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হলো। সেই প্লেয়ারটাকে কিন্তু বর্তমানে টিমেরই বাইরে। বিসিসিআই যে রিজন দিচ্ছে, তাকে রেস্ট দেওয়া হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে, রেস্ট কেন? সে কি 3 ফরম্যাটের প্লেয়ার? একদম না। না টেস্ট খেলছে, না ওডিআই খেলছে, একমাত্র টি20 ক্রিকেট খেলছে। তাহলে রেস্ট কিসের জন্য? বাদ বাকি প্লেয়ার তো আছে এখানে যে পারফর্ম করতে পারছে না, তাদেরকে কেন রেস্ট দিচ্ছে না? আর সঞ্জু স্যামসনকে কেন এখানে বারবার সেই বলিদান দিতে হচ্ছে? তাছাড়া বিসিসিআই এর যে সিলেকশন কমিটি যে প্লেয়ারগুলিকে সিলেক্ট করছে, যে ডিজার্ভিং প্লেয়ার, যারা জায়গা পাওয়ার জন্য যোগ্য, পারফর্ম করে আসছে, সেই সব প্লেয়ারদের নাম ও নিশান নেই এই স্কোয়াডের মধ্যে। বিস্তারিত আলোচনা করো বাদ বাকি প্লেয়ারগুলি যারা এই স্কোয়াডের মধ্যে নাম থাকতে পারতো, কিন্তু বিসিসিআই সিলেকশন কমিটি সেখানে তাদের কোনো কিছুই এখানে অ্যাড করেনি বা কাউকে এখানে নেয়নি। বলা যাক যে বিসিসিআই এর যে দিকচারিতা, এখানে বলতে পারি আরসিবির যে ক্যাপ্টেন রাজত পাতিদার, অলরাউন্ডার কুনাল পান্ডিয়া, এবং ফাস্ট বোলার বা সুইং বোলার ভুবনেশ্বর কুমার, এই 3জন থেকে একটা প্লেয়ারকে কিন্তু আমরা স্কোয়াডের মধ্যে দেখতে পেলাম না। ভুবনেশ্বর কুমার ঠিক আছে, বয়স হয়েছে, ছেড়ে দাও, কোনো ব্যাপার না। কুনাল পান্ডিয়া নেওয়া যেতে পারতো। রাজত পাতিদার যে ব্যাক টু ব্যাক আরসিবি কে চ্যাম্পিয়ন করেছে এবং মিডল অর্ডার খুব দারুণ ব্যাটিং করছে, তাকে নেওয়া যেতে পারতো ইনস্টেড অফ তিলক বর্মা। যাকে ক্যাপ্টেন করা হয়েছে শ্রেয়াস আয়ার কিন্তু সেরকম ভাবে ফর্মে নেই। ফার্স্ট ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে একটু 50 করছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু জিম্বাবুয়ের এগেনস্টে যে সিলেক্ট করেছে প্লেইং 11টা বা স্কোয়াডটা, সেখানে কিন্তু তিলক বর্মার পরিবর্তে রাজত পাতিদারকে দিয়ে ট্রাই করতে পারতো, তিলক বর্মাকে রেস্ট দিতে পারতো, কিন্তু না। রাজত পাতিদারকে কোনোভাবেই কিন্তু বিসিসিআই এখানে নিচ্ছে না, এবং বরাবরই প্রত্যেকটা বারে কিন্তু ইগনোর করছে। ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করছে, এবং আইপিএল এর দেখলাম ভালো পারফরমেন্স করছে, এবং তারপর তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। একদিকে টিম ম্যানেজমেন্ট বলছে যে আমরা যারা ওয়ার্ল্ড কাপে ভালো করেছে তাদেরকে সুযোগ দিচ্ছি, তাদেরকে ব্যাকআপ করছি। যদি তাদেরকে ব্যাকআপই করা হয়, তাহলে সঞ্জু স্যামসনকে কেন বাদ দিচ্ছে? অক্ষর প্যাটেলকে কেন বাদ দিচ্ছে? গতকাল টিমের মধ্যে সিলেকশনের মধ্যে দেখলাম যে এখানে ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, যে 3 ফরম্যাটের প্লেয়ার, তাদেরকে কিন্তু রাখা হয়নি। তার পরিবর্তে নতুন প্লেয়ারকে আনা হলো। স্পেশালি যেটা সবচেয়ে ভালো লাগলো, একদম পেস বোলার যারা আছে, অশোক শর্মা, ইয়াশ ঠাকুর এবং মায়াঙ্ক যাদব, যারা আইপিএল এর মোটামুটি ভালো করেছে, তো সেই দিক থেকে তাদেরকে নেওয়া হয়েছে এই জিম্বাবুয়ের স্কোয়াডের মধ্যে। কিন্তু তাছাড়া যদি দেখা হয়, অক্ষর প্যাটেলকেও বাদ দেওয়া হয়েছে বা রেস্ট দেওয়া হয়েছে, কোনো কিছু বিবৃতি দেয়নি। কিন্তু মোস্ট প্রবাবলি এখানে রেস্টই দেওয়া হয়েছে, কারণ সঞ্জু স্যামসন এবং অক্ষর প্যাটেলের মতো প্লেয়ারদের কখনো ড্রপ করা এখন বর্তমানে উচিত না। আর যদি এটা করে, তাহলে কিন্তু ইন্ডিয়ান টি20 ক্রিকেটের জন্য একটা লস হবে। দেখেন দেওয়া যাক যে টিমটা এখানে গতকাল সিলেক্ট করছে, এটার মধ্যে কারা কারা আছে। দেখলাম ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা এবং রিঙ্কু সিং এই জায়গার মধ্যে এখানে তার নিজের কামব্যাক করবে। উইকেট কিপার হিসেবে ঈশান কিষান এবং প্রভাস ইমরান সিং, যে প্রভাস ইমরান সিং পাঞ্জাবের কিন্তু উইকেট কিপার। তাছাড়া অলরাউন্ডার হিসেবে শিবম দুবে থাকছে, শ্রেয়ান শেঠকে এবং হর্ষ দুবে, এবং বোলিং হিসেবে বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, ইয়াশ ঠাকুর, মায়াঙ্ক যাদব, অশোক শর্মা। তো সেই দিক থেকে যদি দেখা হয়, বোলিং ডিপার্টমেন্ট কিন্তু মোটামুটি ভালো, কিন্তু সেখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পাঞ্জাব কিংসের কিন্তু এখানে 2-1 প্লেয়ার এই টিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি প্রভাস ইমরান সিং এবং এস ঠাকুর। তো সেদিকে আমরা একটা ট্রেডিশন দেখতে পাই
যে বরাবরই শুভমান গিল যখন ক্যাপ্টেন ছিল, গুজরাট টাইটান্সের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ন্যাশনাল লেভেলে খেলছে। বিরাট কোহলি আরসিবি যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু আরসিবির প্লেয়ার কিন্তু সেখানে ন্যাশনাল টিমে খেলছে। রোহিত শর্মা যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিল তখন কিন্তু ওইসব প্লেয়ারই খেলছে। অর্থাৎ এটা ট্রেডিশন কিন্তু চলছে, এবং বর্তমানে শেষে যেহেতু টি-20 ক্যাপ্টেন, যেসব পাঞ্জাব কিংসের যেসব প্লেয়ার তারাও কিন্তু সেখানে আস্তে আস্তে ন্যাশনাল টিমের মধ্যে জায়গা করছে। সিলেক্টররা শেষে আর কি দিয়ে সবকিছু ছেড়ে দিচ্ছে যে তোমার পছন্দের প্লেয়ার তুমি নিতে পারো। হয়তো দুজন নিল, আগামীতে আরো বেশি এখানে থাকতে পারে। কারণ এটা একটা চলতি প্রথার মতো হয়ে যাচ্ছে। যাই হোক, প্রত্যেকটা ক্যাপ্টেনের একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার থাকে, চয়েস থাকে যে আমার এই প্লেয়ার দরকার ম্যাচ জিতে গেলে। এটা নো ডাউট প্রত্যেকটা সিলেকশন কমিটির মেম্বারই এটা এগ্রি করবে, বা টিম ম্যানেজমেন্ট এটা এগ্রি করবে। তো যাই হোক, তো কেন প্রশ্ন হচ্ছে সঞ্জু স্যামসনকে যদি বিশ্রাম দেয় ভালো কথা, যদি ড্রপ আউট করে তাহলে কিন্তু ভাই এটা মোটো সঞ্জু স্যামসনের জন্য এটা ন্যায় বিচার হবে না। সঞ্জু স্যামসন একটা ক্লাস প্লেয়ার, এবং বরাবরই অনেক আগে থেকে কিন্তু এভাবে ইগনোর হয়ে আসছে বিসিসিআই। আমরা লাস্ট ম্যাচের মধ্যে যখন বৈভব সূর্যবংশীকে ডেবিউ করতে দেখলাম তখন গৌতম গম্ভীর কিন্তু সঞ্জু স্যামসনের সঙ্গে কনভারসেশন করছিল, এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সঞ্জু স্যামসন কিন্তু সেখানে খুশি না। কারণ ইংল্যান্ডের মতো কন্ডিশন স্যামসন কিন্তু সবসময় খেলে না বা খেলতে যায় না, সেখানে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তো সেই জায়গার মধ্যে প্রেসারের মাধ্যমেই কিন্তু সঞ্জু স্যামসনকে বসানো হয়েছে, স্বইচ্ছাই না। আমরা দেখলাম যে টিমের এনভায়রনমেন্ট ছিল সম্পূর্ণ আলাদা সূর্য কুমার যাদব যখন ক্যাপ্টেন ছিল, কিন্তু তিলক বর্মা এবং শ্রেয়াস আয়ার যখন ক্যাপ্টেন বর্তমানে আছে, ভাইস ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন, সেই জায়গার মধ্যে টিমের এনভায়রনমেন্টটা কিন্তু অন্যরকম আমরা দেখতে পাচ্ছি। প্লেয়াররা সেরকম ভাবে পারফরমেন্স করতে পারছে না। ইংল্যান্ডের এগেনস্টে লাস্ট ম্যাচের মধ্যে দেখলাম জেতা ম্যাচটা হারলো, বোলিং ইউনিট খুব বাজে বল করলো, যে কারণে জেতা ম্যাচটা হেরে গেল। ব্যাটিং অর্ডার, মিডল অর্ডার সেভাবে রান করতে পারছে না। 10 ওভারে 130 রান হওয়ার পরে কিন্তু বড় টার্গেট তারা সেট করতে পারছে না। অর্থাৎ যে টিমটা শক্ত একটা শক্তিশালী টিম আমরা দেখতে পেলাম, সেই টিমটা কিন্তু বর্তমানে দুর্বল হয়ে পড়ছে এই শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে। এখন প্রশ্ন হচ্ছে শ্রেয়াস আয়ার কি বাদ বাকি যে ম্যাচগুলি আছে এবং আজকে যে ম্যাচটা আছে সেটা কি জিতে কোনো কিছু প্রমাণ করতে পারবে বা টিমকে সেই জায়গায় নিতে পারবে? যদি আজকের ম্যাচ ভারত হারে তাহলে কিন্তু সিরিজ ইকুয়ালাইজেশন হয়ে যাবে, অর্থাৎ ভারত কিন্তু সিরিজ জিততে পারবে না বা ড্র হবে যদি পরের দুটা ম্যাচ জিতে। আর বর্তমানে যা পরিস্থিতি টিমের বা টিমের যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি বা টিমের যে অবস্থা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বলা মুশকিল ভারত এই সিরিজ জিতবে কিনা। এখানে টিমের মধ্যে সেই কনফিডেন্সটার কিন্তু অভাব স্পষ্ট দেখতে পাচ্ছি। আর যার কারণ কিন্তু বর্তমানে ভারতের ক্রিকেট টিমের এই অবস্থা। আয়ারল্যান্ডের সঙ্গে হার, ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টি-20তে হার, অর্থাৎ একের পর এক সেটব্যাক। ভারত যদি আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে না পারে, ইংল্যান্ডের এগেনস্টে কিন্তু সিরিজ হারবে। এবং জিম্বাবুয়ের এগেনস্টে যে টোটাল যে স্কোয়াডটা তৈরি করেছে, সেই স্কোয়াডে যদি ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু সেখানে আবার আয়ারল্যান্ডের মতো একটা বড় দাগ লাগবে জিম্বাবুয়ের মধ্যে গিয়ে। দেখা যাক, এটা সময়ের ব্যাপার। জিম্বাবুয়ের এগেনস্টে ভারত কি করে, কতটুকু তাদেরকে ইয়ে করতে পারে। যদিও জিম্বাবু কিন্তু ওডিআই ক্রিকেট আমরা দেখলাম বাংলাদেশকে প্রথম ওডিআই ম্যাচের মধ্যে হারিয়ে দিল, যেখানে 141 রান মাত্র তারা করেছিল এবং বাংলাদেশকে হারালো। তো 141 রান বাংলাদেশকে জিম্বাবু ডিপেন্ড করলো বাংলাদেশের মধ্যে একটা ওডিআই দলকে, যে ওডিআই বাংলাদেশ ওডিআই ক্রিকেটে কিন্তু ভালো কম্পেয়ার টু জিম্বাবু। আপনারা কি বলুন, ভারতের যে স্কোয়াড জিম্বাবুর জন্য তৈরি করেছে এটা কি ঠিক আছে, নাকি এখানে আরো কিছু প্লেয়ার অ্যাড করা দরকার? যেসব প্লেয়ারদের মেনশন করলাম তারা কি ডিজার্ভ করতো, নাকি তাদের ছাড়া আরো অন্য প্লেয়ার আছে তারাও টিমের মধ্যে জায়গা পেতে পারতো? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।